সচিবালয়ে আজও একগুচ্ছ কর্মসূচিতে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ ত্রাণমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী সহ কয়েকজন সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী ইউসুফ আলী। যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচি ঘিরে কি খবর আছে আপনার কাছে, আমাদের জানাবেন। ইন্না, আপনি যেমনটি বলছিলেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যস্ত সময় পার করছেন, তিনি আসলে সরকারি অফিস যেদিন রয়েছে সেই দিন নয়, সরকারি ছুটির দিনেও কিন্তু তিনি ব্যস্ত সময় পার করছেন। তিনি যে বিষয়টি ঘোষণা দিয়েছেন যে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এবং কাজের গতি বাড়াতে তিনি সরকারি ছুটির দিনে অফিস করবেন। আপনি কিন্তু দেখেছেন গতকালও তিনি তেজগাঁওয়ে যে ওনার কার্যালয় রয়েছে সেখানে তিনি অফিস করেছেন এবং আজকে সকালে 10টার সময় তিনি সচিবালয়ে প্রবেশ করেছেন এবং সচিবালয়ে প্রবেশ করেই তিনি প্রথমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং প্রতিমন্ত্রী ইকবাল হোসেন এবং ত্রাণ মন্ত্রণালয়ের যে সচিব তাদের এই তিনজনের সঙ্গে বৈঠক করেছেন। তারা প্রধানমন্ত্রীর যে অফিস রয়েছে সেখানে তারা এসেছেন সাক্ষাৎ করতে। সেখানে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং এরপর সকাল 10:30টায় তিনি বৈঠক করার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির সহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে। এই দুইটি বৈঠকের কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়বস্তু স্থান পেয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে সহিংসতা দেখা দিয়েছে, যুদ্ধের যে দামাবাব আছে, সেই বিষয়গুলো হয়তো পররাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় উঠে আসতে পারে। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী এবং প্রতিমন্ত্রী ও সচিবের সঙ্গে যে বিষয়গুলো আলোচনা হয়েছে যে বিশ্বের অন্যান্য দেশে যখন যুদ্ধ বেঁধে যায় তখন কিন্তু স্বাভাবিক অর্থেই এর প্রতি প্রভাব পড়ে বিভিন্ন দেশে। সেই বিষয়ে কি করণীয়, হয়তো এই বিষয়গুলো আলোচনা হতে পারে। তবে প্রধানমন্ত্রী মিডিয়া সেলের পক্ষ থেকে বা প্রেস উইংয়ের পক্ষ থেকে যদি আমাদেরকে বিষয়গুলো জানানো হয় তাহলে হয়তো আমরা স্পেসিফিক জানতে পারবো যে আসলে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা গণমাধ্যম কর্মীরা সচিবালয়ে প্রধানমন্ত্রীর যে কার্যালয় রয়েছে সেখানে আমরা অপেক্ষা করছি। প্রেস উইংয়ের পক্ষ থেকে আমাদেরকে হয়তো কিছুক্ষণ পরে এই বিষয়গুলো জানানো হবে কিংবা বৈঠক শেষ করে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং সচিবরা যখন বের হয়ে আসবেন তখন কথা বললে হয়তো জানতে পারবো যে আসলে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। সেই বিষয়গুলো আমরা তখন আপনার মাধ্যমে মাই টিভির দর্শকদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ইন্না, সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে থেকে এই ছিল আমার কাছে তথ্য। ইন্না, আপনাকে ধন্যবাদ। দর্শক, সচিবালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আলী। এবারে পরবর্তী সংবাদ। ফেনীতে আশঙ্কাজনক হারে বাড়ছে চুরি, ছিনতাই ও ডাকাতি। গত এক বছরে 230টির বেশি মামলা হলেও আসামি গ্রেফতার হচ্ছে কম। চুরি, ছিনতাই ও ডাকাতির সংগঠিত হয় প্রাণহানির মতো গুরুতর ঘটনাও ঘটছে অনেক। পুলিশ প্রশাসনকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান সচেতন মহলের। প্রতিনিধি আমিন চৌধুরীর রিপোর্ট, জানাচ্ছেন এস.এম. আরিফ। 328.34 বর্গ কিলোমিটার আয়তনের ফেনী জেলায় 20 লক্ষ মানুষের বসবাস। সম্প্রতি এই জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি ঘটেছে। জেলার 6টি থানার রেকর্ড বলছে গত এক বছরে 230টিরও অধিক মামলা হয়েছে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনায়। এর মধ্যে ভয়াবহ আকার ধারণ করেছে ডাকাতির ঘটনা। টার্গেট প্রবাসী ও ব্যবসায়ীদের বাড়ি, লুট হচ্ছে স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা। কোথাও কোথাও ঘটছে মৃত্যুর ঘটনাও। 8-10টা আলমিরা ভেঙে ফেলছে, যে স্বর্ণ গয়না, টাকা পয়সা, নগদ টাকা প্রায় 5,80,000 টাকার মতো নিয়ে গেছে। বাসা তো প্রবাসী, ওনার স্ত্রী তারপর ছেলের বউ সব গয়না কাটি ছিল, ওগুলা ছিল লকারের মধ্যে, ওগুলো নিয়ে গেছে। আর নগদ টাকাও ছিল। রাতে যদি ঘুমাবো, সারা রাত আমি ঘুমাতে পারিনি, ভয়। নিজের ঘরের ভিতরে আমি নিজে নিরাপত্তাহীনতার ভিতরে আমি ভুগতে আছি। এসব ঘটনায় মামলা হলেও প্রতিকার নেই। ভুক্তভোগীরা বলছেন মামলার বিপরীতে গ্রেফতার দৃশ্যমান নয়। থানাকে ইনফর্ম করা হয়েছে, থানাতে দরখাস্ত দেওয়া হয়েছে, দরখাস্ত রাখছে কিন্তু দরখাস্ত এন্ট্রি করে নাই। থানায় অভিযোগ দিছে আমার ছেলে, এরা পরের দিন আইসে তদন্ত করছে, আর কোনো খোঁজখবর নাই। একটা অস্থিতিশীল অবস্থা চলতেছে রাজনৈতিক, এবং চোর ডাকাত যে পরিমাণ বাড়ছে এটা অবশ্যই কমুক এটাই চাই, এবং প্রশাসনের আরো বেশি তদারকি চাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ফেনীর সাথে অন্যান্য সকল জেলার যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় দেখা যায় তারা এসে অপরাধ করে দ্রুত পালিয়ে যাওয়ার একটা প্রবণতা তাদের থাকে। তো সেক্ষেত্রে আমরা হাইওয়ে পুলিশের যেসব সিসিটিভি গুলো আছে সেগুলো বিশ্লেষণ করে বেশিরভাগ অপরাধীদের শনাক্ত করতে সক্ষম হয়েছি, আর যেগুলো হয়নি সেগুলো অচিরেই
আমরা ডিটেক্ট করতে সক্ষম হব বলে আশা করি। এ বিষয়ে প্রশাসনের দায়িত্বশীলতার অভাব দেখছেন এই আইনজীবী। অপরাধীদের গ্রেফতার করে জনমনে স্বস্তি ফেরানোর দাবি তার। মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী তারা সুযোগ সন্ধানী হয়ে ব্যাপকভাবে সুযোগ নিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যেকে এটাকে সার্বিকভাবে সহযোগিতা করে দেশকে একটা স্থিতিশীলতার মধ্যে নিয়ে আসবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির এমন বেহাল দশা থেকে অচিরেই উত্তরণ চান ফেনীবাসী। SM আরিফ, মাই টিভি। জাটকা সংরক্ষণ ও মাছের প্রজনন বাড়াতে গত রাত 12টা থেকে ভোলার 190 কিলোমিটার অভয়াশ্রমে মাছ ধরায় 2 মাসের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। 30 এপ্রিল পর্যন্ত 2 মাস ভোলার মেঘনা, তেতুলিয়া, কালাবাদর, বেতুয়া, বুড়া গৌরঙ্গা এবং ইলিশা নদী সহ ইলিশের 6টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরায় নিষিদ্ধ করেছে সরকার। এছাড়া মধ্যরাত থেকে চাঁদপুরের পদ্মা, মেঘনা সহ দেশের 6টি অভয়াশ্রমে 2 মাস সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে ইলিশের উৎপাদন বাড়াতে আগামী 2 মাসের এই নিষেধাজ্ঞাকালীন নদীতে নামতে পারবে না জেলেরা। ভোলার 2টি অভয়াশ্রম সহ দেশের মোট 6টি অভয়াশ্রমে একই সময় থেকে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা শুরু হয়েছে। দর্শক, এই মুহূর্তে ভোলা থেকে মাছ ধরার নিষেধাজ্ঞা খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আরিফ হোসেন লিটন। লিটন, চলছে রমজান, পরে ঈদ, এরই মধ্যে মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু হলো, তো জেলে ও সংশ্লিষ্টরা কি বলছেন আমাদের জানাবেন। ইন্না, আপনি জানেন 1 মার্চ থেকে 30 এপ্রিল যে মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে 60 দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, সেই নিষেধাজ্ঞা কিন্তু মধ্যরাতের পর থেকে শুরু হয়েছে। আমি কিন্তু এখন আছি ভোলা মেঘনার পারে তুলাতুলি মাছঘাটে। এখানে যেহেতু মধ্যরাতের পর থেকে মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু হয়েছে, এই ঘাটটিতে কিন্তু এই সময়টা একদম টইটুম্বুর মাছের হাঁকডাক থাকার কথা ছিল। সেই নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে হাঁকডাক একদম নেই। এখানে যারা আড়তদার রয়েছেন তারা কিন্তু মাছ শিকার গদির যে ডালাগুলি রয়েছে আপনি দেখতে পাচ্ছেন, তারা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে কিছুক্ষণ পরে তারা তাদের এখানের যে দোকান পাটগুলি রয়েছে, আড়তগুলি রয়েছে, সেই আড়তগুলি তারা বন্ধ করে যাবে, তার প্রস্তুতি কিন্তু তাদের মধ্যে চলছে। তো এখানে বলা যায় যে গত মধ্যরাতের আগে অর্থাৎ সন্ধ্যার নদীর একটি কিন্তু জোর বিষয় আছে, সেই জোর শেষে কিন্তু গত মধ্যরাতের আগ থেকে তারা মাছ ধরা বন্ধ রয়েছে। এখানে আমার কাছে এখন মাছের আড়তদার রয়েছে, আমি আপনার কাছে জানতে চাইবো যে মাছ ধরা তো কি করবেন এবং এই অভিযানের আগে মাছ কেমন শিকার হয়েছিল জেলেদের জালে? যে আজকে তো 1 তারিখ, গত মধ্যরাতের থেকে অভিযান শুরু হয়েছে। আমাদের যে কার্যক্রম মানে বন্দর যে কার্যক্রম নিষেধাজ্ঞা এগুলি সবকিছু সম্পূর্ণ প্রকার ধোয়া পোছা কাজ চলতে আছে। আমরা আমাদের ধোয়া পোছার পরে আমাদের ঘরগদি বন্ধ করে আমরা চলে যাব। কিন্তু নিষেধাজ্ঞার আগে মোটামুটি আলহামদুলিল্লাহ মাছ একটু ভালোই ছিল, অত ছোট মাছ ছিল, এই জন্য মনে করেন জেলেরা অতটা লাভবান হইতে পারে না। তারপরে যদি মনে করেন যে নিষেধাজ্ঞা দিছে, যে অভিযান দিছে, এই অভিযানে যদি মনে করেন জেলেরা আপনার মানে কোনো অনুদান পায় সরকারের থেকে, তাহলে মনে করেন জেলেরা কিছু লাভবান হইতে পারবো আশা করা যায়। এ বিষয়ে আমার সাথে মৎস্য অধিদপ্তরের সাথে কথা হয়েছে। মৎস্য অধিদপ্তর আমাকে যেমনটা জানিয়েছেন যে ভোলা জেলায় 13,600 জেলে চাউলের পাশাপাশি অন্যান্য খাদ্যদ্রব্য যেটা আগে কখনো দেওয়া হয়নি। এছাড়া যে 4 মাসের প্রণোদনা আওতা জেলেদেরকে এই চাল দিবেন বলে তিনি আমাকে জানিয়ে 200 জেলেদেরকে মূলত এই 40 কেজি করে 160 কেজি চাল দেওয়া হবে বলে আমাকে মৎস্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে। তো এই ছিল অভিযানের প্রথম দিন মৎস্যঘাট থেকে আমার সর্বশেষ খবর। ইন্না, লিটন, আপনাকে ধন্যবাদ।
ঈদ সামনে রেখে সাতক্ষীরার দর্জিপাড়ায় বেড়েছে ব্যস্ততা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কাটিং ও সেলাইয়ের কাজ। 3 পিস, গাউন, ব্লাউজ সহ নানা ধরনের পোশাক তৈরিতে কারিগররা ব্যস্ত সময় পার করলেও ভিন্ন চিত্র দেখা গেছে পুরুষ পোশাক তৈরির কারিগরদের ক্ষেত্রে। তবে মজুরি নিয়ে সন্তুষ্ট গ্রাহক এবং কারিগররা। বিস্তারিত সাতক্ষীরা প্রতিনিধি ফয়জুল হক বাবুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন হাফিজা খানম জুথি। সাতক্ষীরা শহরের দর্জিপাড়া এখন বেশ সরগরম। সকাল থেকে রাত পর্যন্ত থেমে নেই সেলাই মেশিনের শব্দ। ঈদ যতই ঘনিয়ে আসছে, পোশাক তৈরির ব্যস্ততা ততই বৃদ্ধি পাচ্ছে। বাড়তি অর্ডার সামাল দিতে হিমশিম খাচ্ছেন কারিগররা। এবার মেয়েদের পোশাকের মধ্যে বিশেষভাবে প্রাধান্য পাচ্ছে 3 পিস আর গাউন। কাজের চাপ থাকলেও সময় মতো ডেলিভারি দেওয়ার আশ্বাস কারিগরদের। আমাদের মজুরিটা দেয় হচ্ছে সপ্তাহে সপ্তাহে, তো আমরা সপ্তাহে যা মজুরি পাই তার থেকে আমরা ঈদ উপলক্ষে এখন থেকে বেশি মজুরি পাচ্ছি। ঈদ উপলক্ষে আমাদের কাজের ব্যাপক চাপ, গতবারের তুলনায় এবছর আরো বেশি কাজের চাপ। তবে পুরুষদের পোশাক তৈরির ক্ষেত্রে দেখা যায় ভিন্ন চিত্র। একেবারেই কাজের চাপ নেই বলে দাবি তাদের। ঈদের কাজের কোনো চাপ নাই, জনগণ সেইভাবে পোশাক আর বানায় না, কারণ রেডিমেডের যে চাপ, সেই চাপ উপেক্ষা করে আমাদের কাছে আসবে এরকম কোনো সুযোগ নেই। আমরা ঈদ উপলক্ষে কাজের অর্ডার নিচ্ছি 15 রোজার থেকে 28 রোজা পর্যন্ত। এদিকে অতিরিক্ত খরচ ছাড়াই পছন্দের পোশাকটি সময় মতো তৈরি করতে পেরে খুশি গ্রাহকরা। ঈদে নতুন নতুন যে কালেকশন আসছে, তার ভিতরে যে পাকিস্তানি 3 পিস আছে, চিকেন কারি, আমি পাকিস্তানিটাই নিছি, সেগুলোই টেলার্সে তৈরি করতে দিচ্ছি। ইনশাল্লাহ ঈদের আগে মোটামুটি পেয়ে যাব। আমি এখানে ঈদ উপলক্ষে 2টা কামিজ বানাতে আসছি এবং বোরখাও বানাতে আসছি, এবং এখান থেকে আমি সবসময় রেগুলার বানাই এবং আমার বাজেট যেমন সেই হিসাবে আমি 3 পিস নিয়ে আসছি এবং মজুরিটাও খুব সীমিত এর ভিতরে আমার বাজেটের ভিতরে আছে। এবছর সাতক্ষীরাতে বাড়তি কাজের চাপে ব্যস্ত সময় পার করলেও আয়ের দিক থেকে সন্তুষ্ট কারিগররা। হাফিজা খানম জুথি, মাই টিভি। শিশু প্রহরের পাশাপাশি ছুটির দিন হওয়ায় অমর বইমেলা বড়দেরও ভিড় বেড়েছে। তৃতীয় দিনে এসে বই বেচা কেনা আশাব্যঞ্জক সাড়া ফেলেছে বলে জানিয়েছেন লেখক ও বই বিক্রেতারা। তারা বলছেন, এবার বইমেলায় দর্শনার্থীদের তুলনায় পাঠকদের সরব উপস্থিতিতে মেলার শেষ পর্যন্ত সফলতা পাবে। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। 28 ফেব্রুয়ারি ছিল অমর 21-এর বইমেলার তৃতীয় দিন। এদিন বিকেল গড়াতেই লেখক পাঠকদের সরব উপস্থিতিতে 21-এর বইমেলা যেন পরিণত হয় প্রাণের মেলায়। পাঠকরা বলছেন, বাঙালির সাথে বইয়ের সাথে সম্পর্কটা ভালোবাসার, তাই রোজার সব ব্যস্ততা উপেক্ষা করে তাদের আশা প্রাণের এই মেলায়। বাঙালি পাঠকের যে বইয়ের প্রতি একটা ভালোবাসা আছে, সেটা আর কি আমরা মূলত এই মেলাটা থেকে একটা বুঝতে পারি। বই মেলায় অনেকে আসে ঘুরতে, অনেকে আসে আসলে বই কিনতে। তো বলতে গেলে আমি দুটোই, আমি আসি প্রত্যেক বছর, আমি নিজেকে আসলে বই উপহার দেই। সারাদিন রোজা রেখে আসাও সম্ভব হচ্ছে না, কিন্তু তারপরেও যেহেতু আজকে সময় পেয়েছি চলে এসেছি, যদিও সামনে এক্সাম, তারপর আর কি চলে আসা, বই কিনবো, দেখবো, ঘুরবো। আর বিক্রেতারা জানান, এবার অমর 21-এর বইমেলা দেরিতে হলেও বেচা বিক্রিতে কোনো প্রভাব ফেলছে না। মেলা ভালোই হচ্ছে, কারণ যতটা রোজার কারণে ভেবেছিলাম লোকজনের সমাগম কম হবে, সেই তুলনায় আসার থেকে বেশিই পাচ্ছি। আমরা ভেবেছিলাম যে লোকের যে সমাগম হয়তো প্রত্যাশিত হবে না, কিন্তু খুবই ভালো সাড়া পাওয়া যাচ্ছে। এই 3 দিনের অভিজ্ঞতা যদি আমি বলি, আমাদের কিছু বাছাইকৃত বই আছে, যেগুলো বাছাইকৃত কিছু পাঠক আছে, ওনারা এসে বেছে নিয়ে যায়। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। শুরু হলো মহান স্বাধীনতার মাস মার্চ, যা মনে করিয়ে দেয় একটি জাতির স্বাধীনতা অর্জনের সংকল্পের কথা। অধিকার হারানো বাঙালির লড়াই করে আপন অস্তিত্ব রক্ষার জন্য স্বাধীনতার ঘোষণা দীর্ঘ বঞ্চনার সামনে খুলে দেয় সশস্ত্র সংগ্রামের পথ। 71-এর মার্চে সর্বস্তরের জনগণ জীবন তুচ্ছ করে নামে যুদ্ধে। বঞ্চনার মুখে রুখে দাঁড়ানো অসীম সাহসী সন্তানেরা চূড়ান্ত যুদ্ধে নামে 71-এর মার্চে। 25শে মার্চ কাল রাতে অপারেশন সার্চলাইটের নামে নিষ্ঠুর হত্যাযজ্ঞ চালায় পাক বাহিনী। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণায় দিক খুঁজে পায় জনতা। বারুদ স্ফুলিঙ্গ ছড়িয়ে দেয় গোটা দেশে। সশস্ত্র জনযুদ্ধে নামে 1 কোটি বাঙালি। বহু নারীর সম্ভ্রম, লাখো প্রাণীর বিনিময়ে 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামে বীর বাঙালি ছিনিয়ে আনে লাল সবুজের পতাকা। লাখো শহীদ আর অসংখ্য মা বোনের সম্ভ্রমের বিনিময়ে 16ই ডিসেম্বর অর্জিত হয় কাঙ্ক্ষিত স্বাধীনতা।
নারায়ণগঞ্জে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নার্স নিহত হয়েছেন। নিহত হালদার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স ছিলেন। বন্দর বাস স্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, স্বামীর কাছে বেড়াতে এসে মোটরসাইকেলে যাওয়ার সময় পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে দুজনেই রাস্তায় ছিটকে পড়েন। স্বামী অক্ষত থাকলেও ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই হালদারের মৃত্যু হয়। চাঁদপুরের মতলব উত্তরে প্রবাসী পুরুষ শূন্য বাড়িতে ঢুকে এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে। একই বাড়ি থেকে তার পুত্রবধূকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার সকাল 11টার মধ্যে উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের নতুন হাপানিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে ধারণা করা হয়েছে। নিহত পারুল বেগম মৃত লনু প্রধানের স্ত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার জাবির হোসনাইন সানিপ ও মতলব উত্তর থানার ওসি প্রদীপ মণ্ডল। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জৈন্তাপুর উপজেলা সফরে চলমান খাল খনন কার্যক্রম পরিদর্শন শেষে উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। সভায় কৃষি উন্নয়ন, জলাবদ্ধতা ও বন্যা ঝুঁকি কমাতে খাল খনন কর্মসূচি জোরদারের কথা জানানো হয়। ডিবির হাওর লাল শাপলা বিল এলাকায় পর্যটন সুবিধা সম্প্রসারণের দাবি ওঠে। পরে গোয়াইনঘাট উপজেলা সফরে তিনি বলেন, সরকারি সম্পদ রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না এবং অবৈধ বালু পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া 50 শয্যার হাসপাতাল দ্রুত চালু ও আগামী মার্চ থেকে সড়ক উন্নয়ন কাজ শুরুর ঘোষণা দেন তিনি। নির্বাচনের আগেই প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন, সুতরাং সেই প্রতিশ্রুতি এবং অঙ্গীকারের ভিত্তিতে আমরা সবাই মিলে দেশে একটা নতুন বিপ্লব, একটা জাগরণ সৃষ্টি হবে। তাছাড়া এর পাশাপাশি এই হাওড় অঞ্চলে অনেকগুলা বাঁধ আছে, যেগুলা কিছু পার্মানেন্ট বাঁধেরও দরকার, সেই দিকে আমরা নজর দিয়েছি। নদী খনন আসছে, সেই দিকে আমরা নজর দিয়েছি। সবকিছু মিলে আমাদের এই অঞ্চলে ফসল উৎপাদন যেন দ্বিগুণ করাতে পারি, সেদিকে আমাদের বিশেষ পরিকল্পনা রয়েছে। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ এলাকায় পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষে হাফিজুর রহমান নিহত হয়েছেন। শনিবার ইফতারের পর হাসাদাহ মডেল কামিল মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আরও 5 জন আহত হন। গুরুতর আহতদের জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় হাফিজুর রহমানকে যশোর সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনার পর থেকে হাসাদাহ বাজার এলাকায় উত্তেজনা বিরাজ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 2026-28 বর্ষে নবনির্বাচিত কুষ্টিয়া জেলা আইডিবির নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। শনিবার বিকেলে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট এর হলরুমে অনুষ্ঠিত উক্ত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইডিবির অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলমগীর হোসেন, সংগঠনের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আব্দুল বারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আশরাফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ রুহুল আমিন। ঠিকভাবে পড়াশোনা করতে হবে, প্র্যাকটিক্যাল যা আছে প্র্যাকটিক্যালে মনোযোগী হতে হবে এবং শিক্ষকদের সেভাবে মনোযোগী করতে হবে যে যাতে এই ছাত্ররা দক্ষ হয়ে বাইর হয়। এই যে নবনির্বাচিত কমিটি হয়েছে, এই কমিটির পক্ষ থেকে আমি কমিটমেন্ট করতে চাই, আপনারা যদি আমাদেরকে সাহায্য সহযোগিতা এবং উপস্থিতি, আপনাদের সশরীর উপস্থিতি যদি চালু রাখেন, ইনশাআল্লাহ আইডিবি বিগত দিনের থেকে কুষ্টিয়া জেলা আইডিবি অনেক সুসংগঠিত। কুষ্টিয়া জেলা আইডিবি এটা আমার সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের, এটাকে রক্ষা করার দায়িত্ব শুধু এই কমিটির উপরে দিলে হবে না, এটা আমরা সকলে তাদেরকে সহযোগিতা করব। বরিশালের গৌর নদীতে ইলামি উন্নয়ন পরিষদের আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ইফতারের পূর্ব মুহূর্তে আলোচনা সভা সংগঠনের সভাপতি মোহাম্মদ বায়াজিদ শরীফের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা অধ্যাপক মোসলেম উদ্দিন শিকদার, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, উপজেলা জামায়াতের আমির মাওলানা আল আমিন, জেলা জামায়াতের ওলামা সেক্রেটারি মাওলানা জাকির হোসেন, প্রেস ক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি খন্দকার মনিরুজ্জামান মনির সহ অন্যান্যরা।
চট্টগ্রাম নগরীর চকবাজারের চন্দনপুরা এলাকায় ব্যবসায়ী মোস্তাফিজুর রহমানের বাসা লক্ষ্য করে আবারও গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। এর আগে 2 জানুয়ারি একই বাসায় হামলার ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায় মুখোশধারী 4 জন আগ্নেয়াস্ত্র নিয়ে এসে 6 থেকে 7 রাউন্ড গুলি ছোড়ে। পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে হামলাকারীদের হাতে পিস্তল, সাবমেশিন গান, চাইনিজ রাইফেল ও শটগান ছিল। ঘটনার সময় বাসায় 5-6 জন পুলিশ সদস্য দায়িত্বে ছিলেন। মোস্তাফিজুর রহমান অভিযোগ করেন, বিদেশের সন্ত্রাসীরা চাঁদা না পেয়ে এ হামলা চালিয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল এবং মতবিনিময় সভা চট্টগ্রাম ক্লাবের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। রিহ্যাবের চট্টগ্রাম রিজিওনাল সদস্য অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম ভুইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক্তার শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম 9 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এবং রিহ্যাবের প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। এছাড়াও রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভুইয়া, চেয়ারম্যান ভাইস প্রেসিডেন্ট হাজী দেলোয়ার হোসেন সহ পরিচালনা পর্ষদের সদস্য, আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।